কিছুদিন আগে প্রথম দফা ভোটের পরে আমি একটা পোস্ট করেছিলাম ইউটিউবে। সেটা দেখলাম বেশ ভালোই ভিউয়ার, অনেক কমেন্টও আছে, লাইকও আছে, আবার ডিসলাইকও আছে। একজন তো আমাকে লিখলেনই যে আপনার কি কোনো শিরদাঁড়া নেই যে আপনি কারোর নাম বলতে পারলেন না। আমি স্বীকার করে নিলাম যে আমার শিরদাঁড়া নেই। আমার এই ৭১ বছর বয়সে আমি জেলে যেতে পারবো না। তবে এটাও ওনাকে জানালাম যে আমার সঙ্গে প্রায় সমস্ত রাজনৈতিক দলেরই কারো না কারোর সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আজ পর্যন্ত আমি কারোর কাছ থেকে কোনো সুবিধে নেইনি। সেদিক দিয়ে আমার শিরদাঁড়া সোজাই আছে। আসল কথায় আসার আগে আমি এই যে ভোটের কালির চিহ্নটা নিয়ে দু একটা কথা বলি। আমি এর আগেও অবশ্য এই কথা বলেছি। আমি অনেকবারই বলেছি যে আমি বহু দেশে গেছি এবং ৮ বছর একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করেছি। আমার এই ব্রিটিশ কোম্পানিতে চাকরি করার একটাই মোটিভ ছিল যে ওরা যেন কিছুতেই মনে না করে যে আমরা আনসিভিলাইজড। তা একবার আমি এরকম ভোটের পরে ইংল্যান্ড গেছি। আমাকে জিজ্ঞেস করলো, হেই হোয়াটস দিস মার্ক অন ইউর ফিঙ্গার। আমি বললাম, বুঝিয়ে বললাম যে এটা কেন, ভোটের যাতে আমি একবার ভোট দিয়েছি সেটার চিহ্ন এটা। ওরা তো অবাক, ওরা ভাবতেই পারে না একজন একটা ভোট দেওয়ার পরে আবার সে কি করে আরেকটা ভোট দিতে যায়। অথচ আমাদের এখানে কেউ কেউ বেশ গর্ব করেই বলে আমি এতগুলো ভোট দিয়েছি, যেন এটা একটা খুব বড় ক্রেডিট। সত্যি সেবার কিন্তু ইংল্যান্ডে আমি হেরে গেছিলাম। ভোটের ব্যাপারে আমরা টোটালি আনসিভিলাইজড। এইবার অবশ্য পশ্চিমবঙ্গে ভোট মোটামুটি শান্তিপূর্ণ। তবে একটা কথা মাথায় রাখতেই হবে সমস্ত পলিটিক্যাল পার্টির, যেন পোস্ট পোল ভায়োলেন্স আর না হয়। এটা আমার বাড়ির সামনে ভোটের দুদিন আগের ছবি। সারি সারি বাস দাঁড় করিয়ে রেখেছে ভোটের কাজের জন্যে। এবার আসি গতকাল যে ভোট হলো সেই নিয়ে কিছু বলতে। প্রথম দফার ভোটের পরে সমস্ত পলিটিক্যাল পার্টি বলছিল, ও আমরা তো প্রায় জিতেই গেছি। এটা কিন্তু ভোটের স্ট্র্যাটেজি। আপনি যেই বলবেন আমরা জিতে গেছি, তখন ফ্লোটিং ভোটার যারা, তারা কিন্তু আপনাকেই ভোট দেবে। মানে দ্বিতীয় দফার ইলেকশনের কথা আমি বলছি। এই যে প্রথম দফার ভোটের পরে ইউটিউবাররা যে যার দলমত নির্বিশেষে এই যে প্রচারটা করেছে, এটাও কিন্তু বন্ধ হওয়া উচিত। যেমন ভোট শেষ না হওয়ার আগে এক্সিট পোল করা যায় না। আমি প্রথম দফা ইলেকশনের পরে যে ভিডিওটা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কেউ হয়তো খুব বড় মেজরিটি পাবে না। আমার এই ভিডিওটা কিন্তু এক্সিট পোল নয়। তবে আমি কিছু কিছু এক্সিট পোল দেখছিলাম। সেখানে দেখলাম মোটামুটি প্রায় সবাই বিজেপি আর তৃণমূল কাছাকাছি রেখেছে। কেউ কেউ দেখলাম যে তৃণমূলকে বেশ অনেকটা এগিয়ে রেখেছে। আমার এক বন্ধু, সে অবশ্য শ্রীমতী মমতা ব্যানার্জির স্নেহধন্য, ও আমাকে বলল তৃণমূল ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আমার নিজস্ব মতামত কিন্তু তা নয়। বিশেষ করে এইবারের ইলেকশনে এতগুলো এক্স ফ্যাক্টর যে হিসেব মেলানো মুশকিল। যেমন এসআইআর এর একটা এফেক্ট আসবে, যেমন পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে ভোট দিচ্ছে, তার একটা এফেক্ট থাকবে। আর এই ম্যাসিভ পোলিং, এটাই বা কি করে হিসেবের বাইরে রাখা যায়? জাস্ট কথা বলে কি বোঝা সম্ভব কে কাকে ভোট দিয়েছে? গতবারের ভোটের ডেটাবেস দেখে হিসেব মেলানোও সম্ভব নয়। তারপর ফলাফল যদি মোটামুটি কাছাকাছি হয়, তখন তো ঘোড়া বেচা কেনার সুযোগ তো রয়েছেই। আমি বিস্তারিতভাবে এই ব্যাপারে আমার আগের ভিডিওতে বলেছি। আমি তার লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। যদি আপনাদের মনে হয় তাহলে একবার দেখে নেবেন। আমি কিন্তু ওই ভিডিওতে শ্রীমতী রচনা ব্যানার্জি এবং শ্রীমতী মহুয়া মৈত্র যে জিতবে সেটা কিন্তু ফোরকাস্ট করেছিলাম। আর তৃণমূলও যে অনেক বেশি সংখ্যায় আসন পাবে সেটাও কিন্তু বলেছিলাম, যখন প্রায় সবাই বলেছিল যে বিজেপি এবার অনেক বেশি আসন পাবে। আমার বন্ধুর কথা মতো তৃণমূল যদি এবার আবার ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়, তাহলে বুঝে নিতেই হবে যে পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা নেই। আর বিজেপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে একটা কথা মাথায় রাখবেন যে ২ মাসের মধ্যে তৃণমূল দলটাই শূন্য হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো কথা নয়। তার কারণ হলো
তৃণমূলের যে মাস্তান আছে তারা সবাই বিজেপিতে চলে আসবে এবং বিজেপিও হয়তো হাত বাড়িয়ে তাদের ডেকে নেবে, কারণ তারাই হলো রেভিনিউ জেনারেটর। কাজেই বুঝতেই পারছেন আমরা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে গেছি, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। এবং সেটা কিন্তু শুরু হয়েছিল বামফ্রন্ট আমলে। আমাদের এখানে পলিটিক্সের একটা বিরাট প্রবলেম আছে। সরকার পক্ষ যা করবে অপোজিশন তার বিরোধিতা করবেই, কখনো বলবে না যে না এই কাজটা তো ভালোই করেছে। বামফ্রন্টের আমলে মানে শেষের দিকে কলকাতা শহরের রাস্তাঘাট ভীষণ খারাপ হয়ে গেছিল, প্রায় সব রাস্তা খারাপ, কিন্তু জ্যোতিবাবুর বাড়ি থেকে সল্টলেকে মহাকরণে যাবার রাস্তাটা একদম ঝা চকচকে। তৃণমূল ক্ষমতায় আসার পরে কিন্তু রাস্তাঘাটের প্রভূত উন্নতি করেছিল। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার হয়তো কোনো একটা দলের প্রতি উইকনেস থাকতেই পারে, কিন্তু ভোট দেওয়ার সময় একটু ভেবেচিন্তে ভোট দেবেন, ক্যান্ডিডেটের কথাও মনে রাখবেন। আর এই ব্যাপারে সিপিএম বোধহয় সব থেকে এগিয়ে। আমি বুঝতে পারি না কি করে এই ইয়াং ছেলে মেয়েগুলোকে তাদের দলে টেনে নিয়েছে, যেখানে তাদের ভবিষ্যৎ প্রায় জিরো। তাও বলছি, কিছুদিন আগে ইউটিউবে সিপিআইএম এর এক নেত্রীর একটা ভাষণ শুনছিলাম। ওখানে উনি বলেছিলেন যে ওনাদের ক্ষমতায় আনুন, তাহলে ওনারা কল কারখানা সব চালু করবেন, সকলের চাকরি হবে। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, তাই আমি কমেন্টসগুলো পড়লাম। কমেন্টসগুলোতে ওনাকে যে গালাগালি করেছে লোকে, তার ইয়ত্তা নেই। প্রায় সব কমেন্টেই একই কথা, বন্ধ তো তোমরাই করেছিলে, এখন আবার খোলার কথা বলছো। সিপিআইএমকে যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয় তাহলে প্রথমেই ভুল স্বীকার করতে হবে, বারে বারে ভুল স্বীকার করতে হবে। এই ছবিটা প্রচারের শেষ দিনে তোলা, সেখানে স্লোগান দিচ্ছিল বন্ধ কলকারখানা খোলার দাবি জানাই, দাবি জানাই। আরে তুমি ভোটে দাঁড়িয়েছো, তুমি ভোট জিতে কলকারখানা খুলবে, তা না প্রথমেই হেরে বসে আছো। অনেকেই খুব টেনশন করছে কে জিতবে, কে জিতবে, কারা সরকার গঠন করবে। আমাকে অনেকে ফোনও করেছে। আরে 4 তারিখ অবধি অপেক্ষা করেই থাকি, দেখি না কাদের সূর্য ডুবে যায় আর কাদের সূর্য ওঠে। আমার খালি একটা কথা মনে হয়, নেতা নেত্রীরা ভোটের আগে যেমন নমনীয় হয়ে থাকে, কিন্তু ভোটের পরেই অনেকেই, সবার কথা বলছি না, অনেকেই ভীষণ উদ্ধত হয়ে যায়। আর নেতা নেত্রীদেরও বলছি, তারা নিজেদের মধ্যে কেন সৌজন্যতা বজায় রাখেন না? ভালো একটা সম্পর্ক তৈরি করুন, তাহলে আপনারা যা করবেন সেটার কে হয়তো সমর্থনও করতে পারে। নেতা নেত্রীরা মোটেই সমালোচনা সহ্য করতে পারে না। লন্ডনে হাইড পার্কে একটা জায়গা আছে, সেটার নাম স্পিকার্স কর্নার। সেখানে আপনি দাঁড়িয়ে আপনার মতামত ব্যক্ত করতে পারেন, তবে কেউ যদি আপনার মতামতকে কাউন্টার করতে চায়, সে কিন্তু উঠে দাঁড়িয়ে সেখানে গিয়ে তার ভাষণও দিতে পারে। এটা কিন্তু বেশ সিভিলাইজড একটা ব্যাপার। এখানে কোনো নেতা মঞ্চে দাঁড়িয়ে একটা ভাষণ দিলে আরেকজন যদি উঠে বলে যে না আপনি যেটা বলেছেন সেটা ভুল, তাহলে তাকে বোধহয় আর বাড়ি ফিরে যেতে হবে না। তবে আমার মনে হয় বিজেপি যদি ক্ষমতায় আসে আর সিপিআইএম যদি এখন থেকে পরের ইলেকশনে পরের 5 বছরের প্রস্তুতি নেয়, তাহলে হয়তো কিছু একটা হতে পারে। তবে কমিউনিজম ব্যাপারটা এত ডাইসি যে এই বড়ি গেলানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। আমি নিজেও একসময় কমিউনিজমের প্রতি যথেষ্ট ইনক্লাইন্ড হয়েছিলাম, কিন্তু পরে পড়াশুনো করে দেখলাম এটা একটা ড্রিম, এর থেকে ভালো কিছু হতে পারে না, এটা সত্যি, কিন্তু এটা হওয়া সম্ভব নয়। মার্কসেরও অনেক অনেক আগে আমাদের দেশে হয়তো এই কনসেপ্টটা চালু ছিল, যখন রাজার ছেলেকেও সাধারণভাবে গুরুগৃহে যেতে হতো অন্য ছেলেদের সঙ্গে। তবে শেষ পর্যন্ত রাজার ছেলে রাজাই হতো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ইলেকশনে। তবে বিজেপির একটা অসুবিধে আছে, আমরা বাঙালিরা কিন্তু রামের থেকে রাবণকে বেশি পছন্দ করি। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে ইন্দ্রজিৎকে হিরো বানিয়ে দিয়েছে, আর রাবণ যেভাবে নিজের বোনের সম্মান রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছে সেটাও একটা উদাহরণ। আর রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিল, সেটা তো নিঃসন্দেহে সীতার অপমান। ভোটের আগুনে প্রায় সবাই
কিছু না কিছু জ্বলছিল। আর ওয়েদার ভীষণ গরম। কিন্তু ভোটের শেষে আজকে সন্ধে সুন্দর বৃষ্টি হয়েছে, আবহাওয়া ভীষণ সুন্দর। শুধু সন্ধেই নয়, আজকে সারা দিনই আকাশটা মেঘলা মেঘলা ছিল এবং তার জন্যও কিন্তু পোলিং যথেষ্ট বেশি হয়েছে। খুব গরম হলে কিন্তু অনেকেই ওরে বাবা এই গরমে গিয়ে ভোট দিতে পারবো না। আজকে কিন্তু তা হয়নি। আজকে কিন্তু বেশ অনেক লোক ভোট দিয়েছে। আমি ইচ্ছে করেই একটু দেরিতে ভোট দিতে গেছিলাম, প্রায় 4টের সময়। এবং যেটা দেখলাম কিংবা জিজ্ঞাসা করে যেটা জানলাম সেটা হলো আমাদের বুথে 705টা ভোট, তার মধ্যে প্রায় বললো আমাকে 550 মতো ভোট দেওয়া হয়ে গেছে। যদি ধরি যে শেষ পর্যন্ত 600 ভোট হবে, তাহলেও কিন্তু প্রায় 80% ভোটিং। আমার মনে হয় না আমাদের বুথে এত ভোটিং এর আগে হয়েছে। এই যে ম্যাসিভ ভোটিং, এর ইম্প্যাক্টটাই আমাকে কিন্তু বেশ ভাবাচ্ছে যে ভোটটা কোন দিকে যাবে কিংবা ভোটের রেজাল্টটা কোন দিকে যাবে। আমি প্রচুর লোকের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন স্তরের লোকের সঙ্গে কথা বলেছি। তবে এই নয় যে এক্সিট পোল, ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরে প্রশ্ন করে জিজ্ঞাসা করেছি, তা নয়। এমনি কথার চলে কথা বলেছি, ভোটের আগেই কথা বলেছি। এবং তাতে আমি দেখেছি যারা শিক্ষিত, একটু মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোক, তারা কিন্তু বলেছে পরিবর্তন একটা দরকার। কিন্তু নিম্নবিত্ত মানুষেরা, তারা কিন্তু বলেছে না, লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমরা দিদিকেই ভোট দেব। এমনকি যারা বাড়িতে হাউস মেকার, তারা কিন্তু যে যার দেশে ফিরে গেছে এবং তারা বলতে চায়নি কাকে ভোট দিয়েছে, কিন্তু এটা জেনে রাখবেন তারা কিন্তু তৃণমূলকেই ভোট দিয়েছে। কাজে কাজেই কোনো দলের খুব উৎফুল্ল হয়ে ওঠার মতো কোনো কারণ নেই। তবে আজকে আমি ইউটিউবে দেখছিলাম, বিজেপির যে ইউটিউবাররা, তারা কিন্তু খুব উৎফুল্ল নয়, বরং একটু ম্রিয়মাণ। তারা বলতে পারছে না যে তারাই গদিতে বসবে। আর সব শেষে সমস্ত পলিটিক্যাল পার্টির নেতা নেত্রীদের বলি, ভালো থাকুন এবং আমাদের ভালো রাখুন। ধন্যবাদ এবং নমস্কার।